ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিলে বাড়বে জটিলতা, মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। 2 ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ হামাসের। দখলদারদের হামলা নিহত 51। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে 30 পশ্চিমা নেতার বৈঠক। নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনে জোর, মস্কোর পাল্টা হুঁশিয়ারি, সেনা মোতায়েনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান। জান্তা বাহিনীর তত্ত্বাবধানে পিডিএফ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে কোনো নির্বাচন নয়, হুঁশিয়ারি গোষ্ঠীটির। কিউকি উপশহরে বিদ্রোহীদের আক্রমণে 8 সেনা নিহত। কর ফাঁকির অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ। দায়িত্ব পেলেন পররাষ্ট্রমন্ত্রী। স্টারমার সরকারের অস্থিরতা। এবং যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাই মেটা প্ল্যান্টে অভিবাসী বিরোধী অভিযানে 475 কর্মী আটক, বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গাজায় থাকা 2 ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। একই সময় ইসরায়েলি সেনারা গাজার একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে বহুতল ভবন ধ্বংস করেছে। নেতানিয়াহু বাহিনীর হামলায় ফিলিস্তিনে একদিনে অন্তত 51 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন শিশু। অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ধুলোয় মিশে যায় 2টি বহুতল ভবন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় একদিনেই নিহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। এমনকি ত্রাণ আনতে গিয়েও রেহাই পাচ্ছেন না কেউ। চলমান হামলার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ করে হামাস। 3.5 মিনিটের ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের সামরিক অভিযান থেকে বাঁচার জন্য অনুনয় করছেন গায়ে গিলবোয়া দালাল নামের এক ইসরায়েলি বন্দী। এ সময় তিনি জানান আরো বেশ কয়েকজন বন্দীর সঙ্গে আটকে রাখা হয়েছে তাকে। 2023 সালের অক্টোবরে হামাস 251 জনকে অপহরণ করে, যাদের মধ্যে বর্তমানে 20 জন বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক পর্যায়েও চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিকভাবে জটিলতা বাড়াবে এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়বে। তবু ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম এই মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বসেছিলেন প্রায় 30 জন পশ্চিমা শীর্ষ নেতা। আলোচনায় শুধু যুদ্ধ পরবর্তী সামরিক সহযোগিতাই নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুমাত্রিক কৌশল নিয়ে তোলা হয় নানা প্রস্তাব। বিশেষভাবে গুরুত্ব পায় একটি নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনের ভাবনা, যেখানে নেটোভুক্ত দেশগুলোর পাশাপাশি সৌদি আরব ও বাংলাদেশকেও শান্তিরক্ষী ভূমিকায় দেখা যেতে পারে। তবে মস্কোর পাল্টা হুমকি ও প্রভাব বিস্তারের দাবি কূটনৈতিক সমাধানকে করেছে আরও জটিল। আর যুদ্ধ চলমান থাকায় ইউক্রেনের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে কাটছে না তাই অনিশ্চয়তা। ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পশ্চিমা বিশ্বের প্রায় 30 জন শীর্ষ নেতা। বৈঠকের মূল লক্ষ্য যুদ্ধবিরতির পর ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কিভাবে টিকিয়ে রাখা যায় সে বিষয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা তৈরি করা। আলোচনায় উঠে আসে কেবল সামরিক সহযোগিতা নয়, যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতার জন্য বহুমাত্রিক কৌশল। যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য নেতৃত্বের ভূমিকায় দেখা গেলেও ইউরোপীয় শক্তিগুলো চাইছে একটি নিরস্ত্রীকৃত বাফার জোন। এই নিরাপত্তা কাঠামোয় সৌদি আরব, বাংলাদেশ সহ ন্যাটোভুক্ত নয় এমন দেশগুলোকে শান্তিরক্ষী হিসেবে যুক্ত করার চিন্তাভাবনাও করা হচ্ছে। এর মধ্য দিয়ে রাশিয়ার নতুন আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এ প্রচেষ্টার মধ্যেই দেখা দিচ্ছে নানা জটিলতা। মস্কো স্পষ্ট জানিয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোয় তাদের প্রভাব থাকতে হবে। একই সঙ্গে পশ্চিমা সৈন্যরা ইউক্রেনের মাটিতে প্রবেশ করলে সরাসরি হামলার হুমকিও দিয়েছে রাশিয়া। এতে কূটনৈতিক সমাধান এগিয়ে নেয়ার পাশাপাশি বাড়ছে নতুন এক সামরিক উত্তেজনার ঝুঁকি। বিশ্লেষকদের মতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্ভর করছে ইউরোপীয় শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও কার্যকর প্রতিশ্রুতির ওপর। আলোচনায় নানা বিকল্প উঠে এলেও যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কর ফাঁকির অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় পদত্যাগ করেছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার।
নতুন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। মাত্র 14 মাসে মন্ত্রিসভা থেকে 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সরে দাঁড়ানোয় লেবার সরকারের অবস্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর প্রশ্ন উঠছে, আর কতটা অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার? লন্ডন থেকে দেখব শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনের রাজনীতিতে যেন একের পর এক নতুন মোড়। সর্বশেষ ধাক্কায় ভেসে গেলেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন অ্যাঞ্জেলা রেনার। তার বিরুদ্ধে অভিযোগ, ইংল্যান্ডের হোভ এলাকায় দ্বিতীয় বাড়ি কেনার সময় প্রায় 40,000 পাউন্ড স্টাম্প ডিউটি কম পরিশোধ করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের তদন্তে ধরা পড়ে কর ফাঁকির অনিয়ম। এরপরেই পদত্যাগের ঘোষণা দেন অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলার পদত্যাগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, সরকারের জন্য অ্যাঞ্জেলার অবদান ছিল অমূল্য। তবে বিরোধী দল কনজারভেটিভ ও রিফর্ম ইউকে বলছে, একের পর এক মন্ত্রীর পদত্যাগ লেবার সরকারের নৈতিক দুর্বলতা ও প্রশাসনিক অস্থিরতার প্রমাণ। অ্যাঞ্জেলার পদত্যাগের পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডেভিড ল্যামি নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এছাড়া ইয়েভেট কুপারকে করা হয়েছে নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং শাবানা মাহমুদ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রী সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে। এর মধ্যে রয়েছেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও রোশনা আরা আলীও। এত অল্প সময়ে এত বেশি মন্ত্রী পদত্যাগ করায় জনমনে তৈরি হচ্ছে সংশয়। তবে স্টারমার সরকারের দাবি, এটি আসলে দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চর্চারই প্রতিফলন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই মেটা প্ল্যান্টে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হয়েছেন 475 কর্মী। এটিকে হোমল্যান্ড সিকিউরিটির ইতিহাসের সবচেয়ে বড় একক অভিযানের ঘটনা বলা হচ্ছে। আটককৃতদের অধিকাংশই দক্ষিণ কোরীয় নাগরিক, যদিও হুন্দাই বলছে কেউ সরাসরি তাদের কর্মচারী নন। ঘটনায় বিনিয়োগ ও নাগরিকদের অধিকার নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সাভানার পশ্চিমে প্রায় 3000 একর জায়গা জুড়ে হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই। আদালতের অনুমোদিত এই অভিযানে 475 জনকে আটক করা হয়। অভিযোগ, অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘন। কেউ সীমান্ত পেরিয়ে ঢুকেছিলেন অবৈধভাবে, কারো ভিসার মেয়াদ শেষ হয়েছে, আবার কেউ ভিসা ওয়েবারে কাজ করছিলেন, যা নিষিদ্ধ। বিশেষ এজেন্ট স্টিভ স্ট্রাঙ্ক বলেন, এটি ছিল হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের ইতিহাসে সবচেয়ে বড় একক অভিযান। আটক কর্মীদের মধ্যে অন্তত 30 জন দক্ষিণ কোরীয় নাগরিক রয়েছেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ঘটনার পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানায়। সিউল থেকে মার্কিন দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের অর্থনৈতিক কার্যক্রম ও নাগরিকদের অধিকার যাতে অন্যায্যভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে যুক্তরাষ্ট্রকে বিশেষ সতর্ক থাকতে হবে। অভিযানের কারণে হুন্দাই এলজি এনার্জি সলিউশনের যৌথ উদ্যোগে ব্যাটারি কারখানার কাজ আংশিকভাবে থেমে যায়। প্রকল্পটি জর্জিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে, যেখানে 1200 জনের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযান সরাসরি ব্যবসা ও মিত্র দেশগুলোর সম্পর্ককে প্রভাবিত করতে শুরু করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের নাম বদলে যুদ্ধ দফতর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করলে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিজের পদবিতে যুদ্ধমন্ত্রী ব্যবহার করতে পারবেন। উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্যবহার করতে পারবেন যুদ্ধ প্রতিমন্ত্রী। এই নামকরণকে স্থায়ী করতে আইন ও নির্বাহীগত যেসব কার্যক্রম প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের মুম্বাইয়ে গাড়িতে লুকিয়ে রাখা 400 কেজি বোমা বিস্ফোরণের হুমকি। 1 কোটি মানুষের প্রাণহানির শঙ্কা। বিভিন্ন স্থানে 34টি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক থাকার তথ্য।
জান্তা বাহিনীর তত্ত্বাবধানে পিপলস ডিফেন্স ফোর্স নিয়ন্ত্রণাধীন অঞ্চলে কোনো নির্বাচন হবে না বলে স্পষ্ট জানিয়েছে পিডিএফ। পাশাপাশি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা আর জনগণকে রক্ষা করাই অগ্রাধিকার বলে জানিয়েছেন তারা। এরই মধ্যে দেশটির কিওয়াকি উপশহরে অভিযান চালাতে গেলে প্রতিরোধ বাহিনীর আক্রমণের মুখে পড়ে প্রাণ হারান 8 জান্তা সেনা। এর আগে সাগাইং অঞ্চলের বুদালিন উপশহরে অভিযান চালিয়ে অন্তত 5টি গ্রাম জ্বালিয়ে দেন তারা। মিয়ানমারের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বেহাত হয়ে যাওয়া ভূখণ্ড ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জান্তা সরকার। সম্প্রতি সাগাইং অঞ্চলের বুদালিন উপশহরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেন তারা। ধ্বংস করা হয় অধিকাংশ ঘরবাড়ি। সামরিক অভিযানের জেরে পালাতে বাধ্য হন হাজার হাজার মানুষ। এরই মধ্যে কিওকিং উপশহরে 100-এর বেশি সেনা সদস্য অভিযান চালাতে গেলে প্রতিরোধ বাহিনীর আক্রমণের মুখে পড়েন তারা। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন জান্তা সেনা। এদিকে জান্তা বাহিনীর তত্ত্বাবধানে কোনো নির্বাচন হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে মিয়ানমারের জনগণের প্রতিরক্ষা বাহিনী পিডিএফ। সম্প্রতি এক বিবৃতিতে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ড জানান, নির্বাচনের অজুহাতে সামরিক অভিযান চালানো হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এই কমান্ডের অধীনে কৌশলগত ইউনিট, ব্যাটালিয়ন, ড্রোন ফোর্স ও জনগণের প্রতিরক্ষা সংগঠন রয়েছে, যেগুলো কারেন ও মন অঙ্গরাজ্যে সক্রিয় বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে কারাবন্দী মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির হার্টের সমস্যা বেড়েছে। দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন তার ছেলে কিম আরএস। স্থানীয় সময় শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মায়ের জীবন নিয়ে সংশয় প্রকাশ করেন কিম। জরুরি ভিত্তিতে সুচির শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও মুক্তির দাবি জানান। এ বিষয়ে জানতে জান্তা সরকারের মুখপাত্র তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে হাড় ও দাঁতের মাড়ির সমস্যায় আক্রান্ত হয়েছিলেন 80 বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী সুচি। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও কারাবন্দী হন গণতন্ত্রপন্থী এই নেত্রী। মুম্বাইয়ে গাড়িতে লুকিয়ে রাখা 400 কেজি বোমা বিস্ফোরণের হুমকি পেয়েছে স্থানীয় পুলিশ। শুক্রবার ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে দেয়া বার্তায় বলা হয়, শহরের বিভিন্ন স্থানের 34টি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা আছে। এসব বোমা বিস্ফোরণ ঘটনা হলে 1 কোটি মানুষ নিহত হতে পারেন। কন্ট্রোল রুমে দেয়া ওই বার্তায় আরও দাবি করা হয়, লস্করি জিহাদি নামে পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠনের 14 জন এরই মধ্যে মুম্বাইতে প্রবেশ করেছে। হুমকির এই বার্তা পাওয়ার পর শহর জুড়ে সতর্ক অবস্থায় আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তল্লাশি চলছে পার্কিং এলাকা থেকে শুরু করে বহুতল ভবনের বেসমেন্টেও। শনিবার গণেশ বিসর্জনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শক্তিশালী আফটার শকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে আবারও 5.4 মাত্রার একটি আফটার শক আঘাত এনেছে। এর মধ্যেই মৃতের সংখ্যা 2200 ছাড়িয়েছে, আহত 3600-এরও বেশি। জাতিসংঘ বলছে অন্তত $4 মিলিয়ন জরুরি সহায়তা না পেলে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে। শুক্রবার দুপুরে আবারও কেঁপে ওঠে আফগানিস্তানের নাঙ্গারহার অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে নাঙ্গারহার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে 5.4 মাত্রার আফটারশক। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টার পর নাঙ্গারহার প্রদেশের শিওয়া জেলায় আঘাত হানে 6.2 মাত্রার ভূমিকম্প। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। ধসে যাওয়া ঘরবাড়িতে আটকে পড়া হাজারো পরিবার এখনও উদ্ধারের অপেক্ষায়। রাজধানী কাবুল থেকে দূরে দুর্গম পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়া আর সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। জাতিসংঘের মানবিক সংস্থা UNHCR প্রকাশিত ফুটেজে দেখা গেছে, নানগারহার ও কুনারের গ্রামগুলোতে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। মাটিতে বসে নিহত স্বজনদের কবর জিয়ারত করছে পরিবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, অন্তত $40 লাখ না হলে জরুরি চিকিৎসা সহায়তা ও ওষুধ সরবরাহ সম্ভব নয়। অন্যদিকে খাদ্য, পানি আর আশ্রয় সংকটে বাস্তুচ্যুতদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হাজারো পরিবার। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন বেঁচে যাওয়া বাসিন্দারা। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, কয়েক দফা ভূমিকম্পে দেশটি ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে।
৮৩ বছরের আব্দুল সায়েদ ভূমিকম্পে হারিয়েছেন পরিবারের ৫ সদস্যকে। আপনজন হারিয়ে দিশেহারা অবস্থা তার। সায়েদের ছেলে কাশমালাই খানও হারিয়েছেন স্ত্রী, সন্তান। বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে যাচ্ছেন ত্রাণ কেন্দ্রে। বেঁচে থাকার জন্য সহায়তায় একমাত্র ভরসা তাদের। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। দরজা খোলার জন্য ছুটে গেলাম, কিন্তু খুলতে পারলাম না। ভূমিকম্পের কারণে দরজা আটকে গিয়েছিল। আমার পরিবারের সদস্যদের খুঁজতে গিয়ে দেখি ঘরটি ভেঙে পড়েছে এবং তারা নিচে চাপা পড়ে আছে। আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশের কয়েকটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। ধসে পড়া ঘরের ভেতর চাপা পড়ে প্রাণ গেছে হাজারো মানুষের। জীবিতরা ফিরছেন ধ্বংসস্তূপে। জাতিসংঘের সহায়ক সংস্থার মতে এই ভূমিকম্প আফগানিস্তানকে মানবিক সংকটের গভীরে ঠেলে দিয়েছে। পানি, খাবার সহ জরুরি সহায়তার সংকট তীব্র হয়ে উঠেছে স্থানীয়দের মাঝে। দ্রুত জরুরি খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে কয়েক হাজার পরিবার গৃহহীন। শিশুদের নিয়ে খোলা মাঠে অবস্থান করছেন তারা। এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় চাওয়া নতুন আশ্রয় আর ধ্বংস হওয়া বাড়ি পুনর্নির্মাণ করে বেঁচে থাকার মতো ন্যূনতম সহায়তা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রবাসী বাংলাদেশিরা। বাহিনীর বিভিন্ন উচ্চ পদে দক্ষতার সঙ্গে করছেন কাজ। ভূয়সী প্রশংসা কমিশনারের। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। এমন পরিস্থিতিতে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আর এতে বিপাকে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চেনাব নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। সেখানে আগে থেকেই অতিবৃষ্টিতে ডুবে আছে বাড়িঘর ও কৃষি জমি। তাই এমন পরিস্থিতিকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন অনেকে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভারতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে বেশ বিপাকে পড়েছেন দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দারা। ঘরবাড়ি ছাড়াও ডুবেছে সড়ক, মহাসড়ক। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। রাজধানী নয়াদিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা তলিয়েছে হাঁটু পানির নিচে। এমনকি ঐতিহাসিক তাজমহলের পাশ দিয়েও বইছে বন্যার পানি। চলমান পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে আখ্যা দিয়েছে স্থানীয় প্রশাসন। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনার পাশাপাশি জারি করা হয়েছে সতর্কতা। এমন অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে থেকেই অতিবৃষ্টিতে তলিয়ে আছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। দেশটির পাঞ্জাব প্রদেশের চেনাব নদীর তীরবর্তী মুলতান ও আশপাশের এলাকাতে ডুবে আছে বাড়িঘর ও কৃষিজমি। বিপাকে পড়েছেন হাজারো মানুষ। তাই ভারত থেকে বাঁধ ছেড়ে দেওয়ার পরিস্থিতিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। হারিকেন লরেনার প্রভাবে লন্ডভন্ড মেক্সিকোর লস কাবোস। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, আটকে পড়েছে যানবাহন। লরেনা সরাসরি আঘাত না করলেও এর প্রভাবে লস কাবোসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। কাদার স্রোতে আটকে পড়ে বহু যানবাহন, ঝুঁকি নিয়ে চলাচল করে স্থানীয়রা। ঝড়টি দুর্বল হয়ে বর্তমানে উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার কম জনবসতি এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেও জানায় তারা। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পেইপা। এর প্রভাবে দক্ষিণ কিউশুতে শুরু হয়েছে প্রবল বর্ষণ। প্রতি ঘন্টায় 50 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। নিম্নাঞ্চলে ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। ঝড়টি পূর্ব জাপানের দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হওয়ায় বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। সবাইকে তাই সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ধনকুবের অনুতিন চনভিরাকুল। শুক্রবার দেশটির পার্লামেন্টে 492 আইন প্রণেতার মধ্যে 311 জনের ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। সবচেয়ে বড় দল পিপলস পার্টির আইন প্রণেতারা অনুতিনকে সমর্থন দিলেও তাদের শর্ত 4 মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দিতে হবে।
অবশেষে থাইল্যান্ডের রাজনৈতিক সংকটের অবসান হলো। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে 492 আইন প্রণেতার মধ্যে 311 জনের ভোট পান ভূমজয় থাই পার্টির অনুতিন। পার্লামেন্টের ভোটাভুটিতে ভূমিধস জয়ে অনুতিনকে সমর্থন করে সবচেয়ে বড় দল পিপলস পার্টি। তবে তাকে কিছু শর্তও দেয়া হয়েছে। অনুতিনকে 4 মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দিতে হবে। 54 বছর বয়সী অনুতিন ডানপন্থী ভূমজয় থাই পার্টির নেতা। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি বিশিষ্ট ধনকুবের ব্যবসায়ীও অনুতিন একসময় পেতংতার্নের জোটকে সমর্থন করেছিলেন, কিন্তু সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের সময় পেতংতার্নের আচরণে আপত্তি প্রকাশ করে ওই সমর্থন ত্যাগ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী নির্বাচনের কয়েক ঘন্টা আগেই বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালানোর অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা করতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে গেল জুনে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপ ফাঁস হয় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার। এর জেরে সাময়িকভাবে বরখাস্ত হন তিনি। গেল মাসে তাকে পদচ্যুত করে রায় দেন সাংবিধানিক আদালত। পেতংতার্নকে বরখাস্ত করার পরই দেশটির রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। নাসরিন রুমি, সময় সংবাদ। জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে গত কয়েক মাসে 16 প্রার্থীর মৃত্যুতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এদের মধ্যে রয়েছেন দেশটির প্রধান বিরোধী ও ডানপন্থী দল AFDর 7 জন সদস্য। নির্বাচনের আগেই নিজেদের এত প্রার্থীর মৃত্যুর ঘটনাকে অবিশ্বাস্য বলছেন দলটির প্রধান। জার্মানি থেকে বিস্তারিত জানবো বিটু বড়ুয়ার কাছে। চলতি মাসের 14 তারিখ জার্মানির পশ্চিমের অঙ্গরাজ্য নর্থ রাইন ওয়েস্টফালেনে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচনী প্রস্তুতির আগে আকস্মিকভাবে মৃত্যু হচ্ছে একের পর এক প্রার্থীর। নির্বাচন কমিশন জানায় অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি অঞ্চলে গত কয়েক মাসে কয়েকজন প্রার্থীর মৃত্যু আসন্ন নির্বাচনকে শঙ্কায় ফেলেছে। এই সময়ের মধ্যে ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর একজন করে প্রার্থীর মৃত্যু হয়েছে। তবে প্রধান বিরোধী ও চরম রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা AFDর 7 প্রার্থীর মৃত্যুকে অকল্পনীয় বলছেন দলটির প্রধান নেতা আলিস ভাইডেল। যদিও এই ঘটনাকে স্বাভাবিক বলছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে প্রেসে আগেন্টুবার ও স্থানীয় নির্বাচন কমিশন। প্রার্থীদের এমন মৃত্যু বিশেষ কোনো দল বা নির্বাচন কেন্দ্রিক নয়, বরং যে কোনো সময় যে কোনো পার্টি ও নির্বাচনের সময় হতে পারে বলে জানান তারা। নির্বাচন কমিশনে যেহেতু প্রার্থীদের বিস্তারিত তথ্য নেই, তাই কয়েকজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা অসম্ভব বলেও জানান কমিশনের এক মুখপাত্র। এদিকে পুলিশ জানায় নির্বাচনের আগে এত প্রার্থীর মৃত্যু কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। জার্মানিতে স্থানীয় নির্বাচনের আগে বিভিন্ন দলের কমপক্ষে 16 জন প্রার্থীর মৃত্যু নিঃসন্দেহে অবিশ্বাস্য এক ঘটনা। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে AFD অর্থাৎ অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের মৃত 7 প্রার্থীর মধ্যে একজন আত্মহত্যা করেছেন, বাকি সবাই অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তবুও এসব মৃত্যুর পেছনে রাজনৈতিক দ্বন্দ্বকে উড়িয়ে দিচ্ছেন না দলের জ্যেষ্ঠ নেতারা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চীনের স্বার্থকে যে কোনো পরিস্থিতিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার দীর্ঘ 6 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে একথা বলেছেন কিম জং উন। বৈঠকে দুই নেতা একে অপরকে ভালো প্রতিবেশী, বন্ধু ও সহযোদ্ধা আখ্যা দিয়েছেন। বৈঠকে কিম বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন চীন উত্তর কোরিয়ার বন্ধুত্ব অপরিবর্তনীয় থাকবে। অন্যদিকে শি জানান, দুই দেশের সম্পর্ক রক্ষা ও উন্নত করতে বেইজিং সর্বদা প্রস্তুত। এর আগে জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের 80 বছর পূর্তি উপলক্ষে চীনের বিশাল সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন কিম। 彰显了中国的重要国际地位和影响，有着共同的理想信念和奋斗。জাতিক সময় নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনছে জার্মান কার মেকার BMW। এক একটি গাড়ির দাম পড়বে $68,900। চলতি বছরের শেষ দিকে শুরু হবে নিউ ক্লাস iX3 উৎপাদন আর আগামী মার্চের মধ্যে আসবে ইউরোপের বাজারে। নিউ ক্লাস iX3 নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি। এই এসইউভি উৎপাদনে যাচ্ছে জার্মান কার মেকার BMW।
চীনে গাড়ির হারানো বাজার হিস্সা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে গাড়িটি, এমন প্রত্যাশা বিএমডব্লিউর। চলতি বছরের শেষ দিকে শুরু হবে উৎপাদন, আর আগামী মার্চ নাগাদ আসবে ইউরোপের বাজারে। এক একটি গাড়ির দাম পড়বে $৬৮,৯০০। জার্মানের মিউনিখে এই মডেল উন্মোচন অনুষ্ঠানে তুলে ধরা হয় এর বিশেষত্ব। জানানো হয় মাত্র 10 মিনিটের চার্জে গাড়িটি চলতে পারবে ৩৭০ কিলোমিটার। The BMW iX3 is truly more BMW than ever. বিএমডব্লিউ বলছে বৈদ্যুতিক গাড়ির প্রিমিয়াম ক্লাসে ভালো টেক্কা দিবে আগামী প্রজন্মের নিউ ক্লাস iX3। In just 10 minutes, the iX3 charges enough to drive more. একবার ফুল চার্জে 800 কিলোমিটার চলবে বিএমডব্লিউর iX3। 400 কিলোওয়াট চার্জিং ক্যাপাসিটিতে মাত্র 10 মিনিট চার্জ হলেই 370 কিলোমিটার চলতে পারবে গাড়িটি। And of course, a greater focus on sustainability. নতুন প্রজন্মের গাড়ি যেন সব ধরনের ক্রেতার সাধ্যের মধ্যে থাকে, তা মাথায় রেখেই বাজারে আনা হচ্ছে নিউ ক্লাস iX3। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে বড় অভিবাসীদের শহর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন পদে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছে। আর এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাদের ভূয়সী প্রশংসা করেছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPDর সদর দফতর ওয়ান পুলিশ প্লাজায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। পদোন্নতির সনদ নিতে শত শত পুলিশের সঙ্গে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তারাও। তাদের কেউ ডেপুটি ইন্সপেক্টর পদে, কেউ বা সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিসের হাত থেকে পদোন্নতির সনদ নেন তারা। এদিন ডেপুটি ইন্সপেক্টর পদে কারাম চৌধুরী এবং সার্জেন্ট পদে জসিম মিয়া ও তুহিন খান পদোন্নতি পান। আনন্দের এ দিনে পরিবারের সদস্য এবং সহকর্মীরা তাদের পাশে ছিলেন। খুবই ভালো লাগতেছে। I have great family, great friends, community members are here. This is a celebration. প্রায় 85 NYPD-তে সার্জেন্ট আছে এবং 20 জন লিউটেন্যান্ট এবং 3 জন ক্যাপ্টেন, একজন ডেপুটি ইন্সপেক্টর আর একজন ইন্সপেক্টর, ডিটেকটিভ প্রায় 10-12 জন, আর প্রায় 1000-এর উপরে পুলিশ অফিসার আছে। মোহাম্মদ শাহজাহান মিয়া ও আবুনুর মোহাম্মদ সাইদ সম্পর্কে বাবা ছেলে দুজনেই আছেন NYPD-তে। বাবা ট্রাফিকে আর ছেলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে। ছেলে পদোন্নতি পাওয়ায় তারা দুজনেই এখন সার্জেন্ট। অনেক ভালো লাগতেছে, যা ইনশাআল্লাহ সবাই দোয়াতে আমি আর আমার বাবা আরো উপরে উঠতে পারবো, আমাদের বাংলাদেশকে আরো নামটা উজ্জ্বল করতে পারবো। গেল সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশের ইতিহাসে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে ব্রুকলিন নর্থ পেট্রোল ব্যুরোর দায়িত্ব পান ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, যিনি এর আগে 2টি সহিংসতা প্রবণ থানার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার তথ্য অনুযায়ী পুলিশ, ট্রাফিক এবং কারেকশন ডিপার্টমেন্ট সব মিলিয়ে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রায় 2000 বাংলাদেশি কর্মরত আছেন। তারা নিজ নিজ অবস্থানে দক্ষতা এবং সাহসিকতার স্বাক্ষর রেখে চলেছেন, তাই দ্রুত পদোন্নতিও পাচ্ছেন অনেকে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়ান পুলিশ প্লাজা, পুলিশ সদর দপ্তর, নিউ ইয়র্ক। মালদ্বীপে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। দলটির মালদ্বীপ শাখার নেতাকর্মীদের আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। মালদ্বীপ বিএনপি শাখার উদ্যোগে রাজধানী মালে সি বিল্ডিং হল রুমে সম্পন্ন হয় জমকালো এই আলোচনা সভা। অনুষ্ঠানে নেতাকর্মীরা পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, 1 মিনিট নীরবতা পালন করেন এবং জাতীয় দলীয় সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে উপস্থিত আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের চংকিংয়ে পান্ডা মাংজায়ের 14তম জন্মদিন উদযাপিত হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার কেক ও সাজসজ্জা দিয়ে উদযাপন করা হয় বিশেষ এই দিনটি। জন্মদিনে কেকটি তাজা বাঁশের শেকড় ও আপেল দিয়ে তৈরি বলে জানায়
চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জন্মদিন উপলক্ষে তাদের দেওয়া হয় বিশেষ মেক ওভারও। মাই জয়কে দেখে উচ্ছ্বসিত দর্শনার্থী ও পর্যটকরা। মাং জয় 2011 সালের 4 সেপ্টেম্বর চংকিং চিড়িয়াখানায় জন্মগ্রহণ করেছিল। দ্রুত ভেঙে যাচ্ছে পৃথিবীর অন্যতম বড় হিমশৈল A23A, পরিণত হচ্ছে ছোট ছোট টুকরায়। বিজ্ঞানীরা বলছেন নভেম্বরের শেষ দিকে একেবারেই হারিয়ে যেতে পারে এটি। হিমশৈলটি পুরোপুরি হারিয়ে গেলে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে বাড়তে পারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, আর এতে ক্ষতির মুখে পড়বে বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চল। পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ড হিসেবে একসময় পরিচিত ছিল A23A হিমশৈলটি। তবে এই তালিকা থেকে হারিয়ে যেতে বসেছে এটি। বিশাল এই হিমশৈল ভেঙে পরিণত হয়েছে ছোট ছোট টুকরায়। বিজ্ঞানীরা বলছেন নভেম্বরের শেষ দিকে একেবারেই হারিয়ে যেতে পারে এটি। বিজ্ঞানীরা আরও জানান, হিমশৈলটি ভাঙতে ভাঙতে পুরোপুরি হারিয়ে গেলেও তাৎক্ষণিকভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে না। তবে এই খণ্ডটি মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার পর্যন্ত বাড়াতে পারে বলে আশঙ্কা তাদের। আর এমনটা হলে ক্ষতির মুখে পড়বে বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চল। A23A বরফখণ্ডটি অ্যান্টার্কটিকা থেকে ভেঙে 1986 সালের দিকে বেরিয়ে যায়। বিজ্ঞানীরা 1950 সালে এর নাম দেন গ্র্যান্ড চ্যাসম। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটির গতিপথ পর্যবেক্ষণ করে জানান, 3 দশকের বেশি সময় ধরে এটি অ্যান্টার্কটিকার দক্ষিণ অংশে থাকলেও গেল কয়েক বছরে অস্বাভাবিকভাবে উত্তরের দিকে সরে যাচ্ছে। অনেকবারই সেখানে বিশালাকার হিমশৈল দেখা গেছে। অ্যান্টার্কটিকার চারপাশে কিছু বরফ স্তরও এই গলন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এর উপরের অংশ পানিতে ভিজে যায়, সেই পানি ভেতরে প্রবেশ করে ফাটল সৃষ্টি করে টুকরাটি ভাঙে। চলতি বছরের শুরুতে বরফখণ্ডটির আকার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের সমান, আর ওজন ছিল 1 ট্রিলিয়ন টন। কিন্তু ভাঙতে ভাঙতে এখন এর আকার নেমে এসেছে যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের কাছাকাছি। A23A এর আকার ছোট হয়ে যাওয়ায় এখন বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডের খেতাব গেছে আরেক হিমশৈল D15 এর কাছে। নাদিম মারজান, সময় সংবাদ। আর্কটিক অঞ্চলে বাণিজ্য আধিপত্য বিস্তারের লক্ষ্যে একের পর এক পরমাণু শক্তি চালিত বরফ ভাঙার কাজ জাহাজ নির্মাণ করছে রাশিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইস ব্রেকার রাশিয়া তৈরি করছে দেশটি। জাহাজটি 4 মিটার পুরো বরফ ভাঙতে সক্ষম। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য মতে এই আইস ব্রেকারে ব্যবহৃত হবে সবচেয়ে আধুনিক RITM-400 রিঅ্যাক্টর। বিশ্লেষকদের মতে উত্তর মেরু অঞ্চলে অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে এই জাহাজটি। রাশিয়ার মুরমানস্ক শহর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাইসা জান্নাত। আর্কটিক অঞ্চলে বরফ গলতে থাকায় প্রাকৃতিক সম্পদ আহরণ, নতুন বাণিজ্য পথ নিয়ন্ত্রণ ও সামরিক উপস্থিতি বাড়াতে জোর দিচ্ছে রাশিয়া। বরফে ঢাকা এই অঞ্চলে বাণিজ্যের জন্য নির্মাণ করছে একের পর এক পরমাণু শক্তিচালিত বরফ ভাঙার জাহাজ। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীনে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক আইসব্রেকার রশিয়া। আইসব্রেকারটি 10510 প্রকল্পের প্রথম জাহাজ। উত্তর সমুদ্রপথে সারা বছর নৌযান চলাচল নিশ্চিত করতে এই জাহাজ তৈরি করা হচ্ছে। এই জাহাজ একসঙ্গে দুটি RITM-400 রিঅ্যাক্টর দ্বারা চালিত হবে, যা প্রতি ইউনিটে 317 মেগাওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম। এই শক্তির কারণে জাহাজটি ঘন বরফের মধ্যেও অনায়াসে এগোতে পারবে। আগে নির্মিত আইসব্রেকারগুলোর তুলনায় রাশিয়া অনেক বেশি ক্ষমতাশালী। RITM-400 রিঅ্যাক্টর হল RITM-200 রিঅ্যাক্টরের উন্নত সংস্করণ। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মেরিন রিঅ্যাক্টর। 2025 সালের মে মাসে রোসাটমের যন্ত্র প্রকৌশল বিভাগ জিওপাদলস সফলভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক আইসব্রেকার রাশিয়ার জন্য প্রথম RITM-400 রিঅ্যাক্টর প্ল্যান্ট উৎপাদন সম্পন্ন করে। নতুন প্রজন্মের এই রিঅ্যাক্টরগুলোর কারণে রাশিয়া 4 মিটার পুরো বরফ ভাঙতে সক্ষম হবে। রিঅ্যাক্টর দুটির নামকরণ করা হয়েছে রাশিয়ার কিংবদন্তি বীর ইলিয়া মুরোমেটস ও দোব্রিনিয়া নিকিচিচ নামে, যারা দেশটির জাতীয় শক্তির প্রতীক হিসেবে বিবেচিত। রোসাটমের তথ্যমতে নতুন রিঅ্যাক্টরগুলোই পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এটি কার্বন নিঃসরণ কমায় এবং দীর্ঘমেয়াদী শক্তি উৎপাদন করে। নতুন এই আইসব্রেকারটি সামুদ্রিক গবেষণা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হবে। বৈশ্বিক জ্বালানি পরিবহন রুটে খুলে দেবে নতুন দিগন্ত। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
দুই ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ হামাসের। দখলদারদের হামলা নিহত 51। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে বাড়বে জটিলতা, মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে 30 পশ্চিমা নেতার বৈঠক। নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনে জোর, মস্কোর পাল্টা হুঁশিয়ারি, সেনা মোতায়েনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান। এবং কর ফাঁকির অভিযোগ স্বীকারের কয়েকদিনের মাথায় ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ। দায়িত্ব পেলেন পররাষ্ট্রমন্ত্রী। স্টারমার সরকারে অস্থিরতা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।